ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় সিবিএসসি বোর্ড সিলেবাসভুক্ত দশম শ্রেণীর গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত আলোবাবু। এই বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই বিহারের মণিহারিতে। তাঁর ছদ্মনাম বনফুল। এই বনফুল ছদ্মনামেই তিনি লিখতেন। পিতার নাম ডক্টর সত্যচরণ মুখোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। তার ছোট ভাই অরবিন্দ মুখোপাধ্যায়। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার শিয়াখালাতে। তিনি প্রথমে মণিহারি স্কুল এবং সাহেবগঞ্জের উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। সেখানে থেকে তিনি 1918 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1920 খ্রিস্টাব্দে তিনি আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় তার প্রথম কবিতা মালঞ্চ প্রকাশিত হয় এবং তিনি শনিবারের চিঠিতে বিভিন্ন ধরনের প্যারোডি লিখে, প্যারোডি জাতীয় গল্প লিখে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং তার শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোনোর জন্যই তিনি বনফুল ছদ্মনাম ব্যবহার করেছেন। তিনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। জগত্তারিণী স্বর্ণপদক, রবীন্দ্র পুরস্কার, ভাগলপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঢিলিট উপাধি পান। বিভিন্ন ধরনের পুরস্কার তিনি পেয়েছেন। বাংলা সাহিত্যে তিনি একজন জনপ্রিয় লেখক বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। আজকের আলোচনার বিষয় বনফুল। এই বনফুলের রচিত গল্প আলোবাবু। লেখক বনফুল যে আলোবাবুর কথা বলেছেন তার প্রকৃত নাম আলো, কিন্তু তিনি আলুবাবু নামে পরিচিত সবার কাছে এবং সবাই তাকে আলুবাবু বলেই ডাকে। নামটা তার আলোর সঙ্গে নামের তার চেহারার কোনো মিল নেই। দেখতে কুচকুচে কালো, মুখ ভর্তি দাড়ি, বাবরি চুল এবং পরনে সেরকম ধরনেরই পোশাক। সুতরাং তার চেহারা যে আলোর সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। কুচকুচে কালো তার চেহারা, মুখ ভর্তি দাড়ি এরকম। এই আলোবাবুর সঙ্গে লেখক গল্পকথকের একদিন দেখা হয়েছিল। হঠাৎ করে তিনি তার ঘরে বসে আছেন, এমন সময় তিনি এলেন। হঠাৎ করে সেখানে ঢুকলেন এবং তিনি বললেন তিনি সাহায্য প্রার্থী। আলোবাবু বললেন তিনি সাহায্য প্রার্থী। লেখক মনে করলেন, অর্থাৎ গল্পকথক মনে করলেন যে অনেকেই তো সাহায্য নিতে আসে, সাহায্য চাইতে আসে, হয়তো বা টাকা পয়সা বা অন্য কিছু তিনি প্রার্থনা করবেন বা চাইবেন। কিন্তু হঠাৎ দেখা গেল তার একটা থলের মধ্য থেকে একটা পাখির ছানা বার করে তিনি বললেন তিনি শুনেছেন যে তিনি ভালো ডাক্তার, তাই এই পাখির ছানাটিকে নিয়ে এসেছেন। তার পায়ে বড্ড লেগেছে। একটা ছেলে বা ছোড়া এই পাখির ছানাটিকে পায়ে দড়ি বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তার পায়ে বড্ড লেগেছে, আমি 2 পয়সা দিয়ে তাকে কিনে এনেছি। দেখুন তো তার পায়ে চিকিৎসা করে দিন যাতে পাখিটি ভালো হয়ে যায়। গল্পকথক জিজ্ঞাসা করলেন তিনি কি পাখিটি পুষবেন? তখন আলোবাবু বললেন না, পাখি পোষার ক্ষমতা তার নেই, কারণ তিনি আর্থিক সংকটের জন্যই বিয়ে শাদী করেননি। তাকে ওই পাখি পোষার মতো ক্ষমতা তার নেই, পাখিটিকে তিনি যত্ন করতে পারবেন না। তবে তিনি কি করবেন? পাখিটি সুস্থ হয়ে গেলে তাকে ছেড়ে দেবেন। এই গল্পকথককে একদিন আসতে হয়েছিল তার এক বন্ধুর বাড়িতে, এক বাড়িতে যেখানে আলোবাবু থাকতেন। সেখানে হঠাৎ করে আলোবাবু এই গল্পকথককে দেখে হেসে বললেন এটি বিনুবাবুর কুকুর। অবিনাশবাবুর বাড়িতে তিনি থাকতেন। বিনুবাবুর কুকুর। বিনুবাবু অবিনাশবাবুর ছেলে, বয়স 10 বছর। তাদের কুকুর পোষার শখ আছে, কিন্তু কুকুরের যত্ন করতে জানে না। কিছুক্ষণ আগে এই কুকুরটি চোখ ভর্তি পিছুটি ছিল। আমি তুলো ভিজিয়ে চোখ পরিষ্কার করে দিয়েছি। আর কুকুরটিকে সবসময় বেঁধে রাখে। এদেরকে বেঁধে রাখলে চলে? এদেরকে নিয়ে একটু খেলতে হয়, তাই আমি ওকে নিয়ে একটু খেলাচ্ছি। অবিনাশবাবুর বাড়িতে জানতে পারলেন যে এই লোকটি বড় দুঃখী, আলোবাবু বড় দুঃখী। জানতে চাইলেন এটি কেউ হয়? না।
তেমন কিছু নয়, আমাদের দূর সম্পর্কের আত্মীয়। এইভাবে পরিচয় পেয়ে সেই বাড়িতে যখন গল্পকথকের সঙ্গে দেখা হলো, গল্পকথক দেখলেন বা জানতে পারলেন এই আলুবাবু ভীষণ দুঃখী, তার মানে তিনকুলে কেউ নেই এবং তাদের বাড়িতেই আশ্রিত হয়ে আছেন। এই গল্পকথককে অবিনাশবাবু বললেন যদি তার কাজের কোনো কিছু একটা সুরাহা করে দিতে পারেন বা দেখে দিতে পারেন তাহলে বড্ড ভালো হয়। এই গল্পকথক তখন একটা সার্জেনের সঙ্গে কথা বলে, মানে সার্জেন তার বন্ধু জাতীয় মানে বন্ধুস্থানীয় ছিলেন বলে সার্জেনের সঙ্গে কথা বলে হাসপাতালে একটা প্রথম সারির কাজ মানে প্রবেশ পথেই তার একটা কাজ জোগাড় করে দিলেন, যে কাজের জন্য তাকে 10 টাকা দেওয়া হবে এই কথাও জানিয়ে দিলেন, কারণ তার বেশি তিনি পাবেন না। তারপরেই যদি তার কাজে তিনি উত্তীর্ণ হতে পারেন বা ভালো কাজ দেখাতে পারেন তাহলে তাকে মাইনে বাড়ানো হবে। তো এইরকমভাবে তাকে হাসপাতালের ওই ঘা ধোয়ানোর কাজে লাগানো হলো। যে ঘায়ের রুগীরা আসতো তাকে এই আলুবাবু সেবা যত্ন করে তাদের ঘা ধোয়াতেন। কিন্তু একদিন দেখা গেল যে সেই কাজটাও তার চলে গেল। কেন চলে গেল? আলুবাবু তো দুস্থ রুগীদের বা দুস্থ পশু পাখিদের সেবা করতে ভালোবাসতেন, তার সেরকম কাজও পেয়েছিলেন, কিন্তু কেন চলে গেল? যে রোগীটির ঘা ধোয়াচ্ছিলেন সেই রোগীটি হঠাৎ করে একটা সেখানে রাখা ওষুধের বোতল দেখিয়ে বললেন এই ওষুধটা দিয়ে অনেকের ঘা সেরে গেছে, এই ওষুধটা লাগিয়ে দিতে। আলুবাবু সেটা না দেখে একটা কার্বলিক অ্যাসিড ওই ঘায়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন। রোগীটি চিৎকার চেঁচামেচি করলে চারিদিক থেকে হৈ হৈ কাণ্ড হয়ে সবাই তার দোষ দিয়ে কিন্তু আলুবাবুকে সেখান থেকে তাড়িয়ে দেন। আলুবাবুর ওই চাকরিটাও চলে গেল। শেষ পর্যন্ত তার জায়গা হলো সেই অবিনাশবাবুর বাড়িতে। অবিনাশবাবুর বাড়িতে এসে দেখেন যে কুকুরটিকে, যেহেতু বিনুবাবুর কুকুরটিকেও ভালোবাসে, আবার বিনুবাবুকে তো ভালোবাসেই, কারণ বিনুবাবু এবং কুকুর দুজনকে নিয়েই খেলা করে। হঠাৎ করে একদিন অবিনাশবাবুর স্ত্রী দেখলেন যে এই আলুবাবু একদিকে একটা কোলে কুকুরকে নিয়েছেন আর এক কোলে বিনুকে নিয়েছেন, এবং একবার বিনুবাবুর গালে চুমু খাচ্ছেন আর একবার ওই কুকুরটির মুখে চুমু খাচ্ছেন। এটা তার স্ত্রী দেখে তাকে কাজ থেকে বিতাড়িত করেন। শেষ পর্যন্ত আলুবাবুর জায়গা হয় এই গল্পকথকের বাড়িতে। গল্পকথকের বাড়িতে থাকতে থাকতে তিনি মায়ায় জড়িয়ে পড়েন এবং তাকে কাজে রাখেন। হঠাৎ করে দেখা যায় সে হ্যাট বাজিয়ে গান করে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় হ্যাট বাজিয়ে গান করে কেন? তাহলে তার গানের শখ আছে বলে হ্যাঁ, একবার হারমোনিয়াম, বিভিন্ন রকমের তবলা যন্ত্রপাতি সব ছিল, গান গাইতেন, কিন্তু দরিদ্রের কবলে পড়ে সব চলে গেছে, রয়ে গেছে শুধু এই হ্যাটটা। তাই এই হ্যাট বাজিয়ে তিনি মনের দুঃখ দূর করার জন্য গান করেন। হঠাৎ করে গান গাইতে গাইতে দেখা গেল তিনি ছুটে চললেন তার ঘরের দিকে। গল্পকথক লক্ষ্য করলেন তিনি কোথায় যাচ্ছেন। গল্পকথক সাইড থেকে মানে পাশ থেকে দাঁড়িয়ে দেখলেন তিনি তার ঘরে গিয়ে একটা তোরঙ্গ খুললেন, অর্থাৎ যাকে আমরা বলি টিনের বাক্সটা খুললেন। বাক্সটা খোলার পরে তার সেখান থেকে বার করলেন একটা লাল কাপড়ে জড়া একটা বাক্স। সেই বাক্সটা বার করার পরে তাতে দেখলেন, তারপরে সেখান থেকে বার করলেন একটা শালু কাপড়। শালু কাপড়টা খোলার পরে সেখান থেকে বেরিয়ে পড়ল একটা রেশমের কাপড়। রেশমের কাপড়টা খোলার পরে দেখা গেল সেখান থেকে বেরিয়ে এলো কিছুটা তুলো খোলার পরে সেখান থেকে বেরিয়ে এলো একটা ঘড়ি। যে ঘড়িটাতে দম দেওয়ার জন্য ও ছুটে গেছে তার ঘরে, কারণ 10টা বেজে গেছে। ঢং ঢং করে ঘড়িতে যখন 10টা বেজেছে তার মনে হয়েছে ঘড়িটিকে খাবার দেওয়া দরকার। তাই লেখককে অর্থাৎ গল্পকথককে বললেন যে আমাদের যেমন খাবার তেমনি ঘড়িরও দমটা খাবার, তাই তাকে টাইমে দম দিতে হবে বলে ঘড়িটির কাছেতে গিয়ে তিনি একদম চোখ বন্ধ করে দম দিতে শুরু করলেন। মনে হলো যেন তিনি পুজো করছেন। মানে ঘড়িটিকে তিনি এতটাই ভালোবাসেন, তার নিজের বলতে আর কিচ্ছু নেই, শুধুমাত্র ওই ভালো লাগা আর ভালোবাসার সেই ঘড়িটি, এবং এত যত্ন করে রেখেছেন ঠিক আঙুলের মতো।
তাই এতগুলোর পরে তোরঙ্গের পরে লাল কাপড়, তারপরে শালু কাপড়, তারপরে রেশমের কাপড়, তারপরে তুলোর পরে বেরিয়ে আসে ঘড়িটিকে দম দিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে আসেন। বলেন আমার আর কিচ্ছু নেই, ওই ঘড়িটির খাবার হলো দম। তাই ওদেরও তো ঠিক টাইমে খাবার দিতে হবে, তাই তাকে খাবার দেওয়ার জন্য ওই 10টার সময় আমি ছুটে গিয়েছিলাম। কিছুদিন পরেই দেখা গেল আলুবাবু আবারও হ্যাট বাজিয়ে গান করছে, আমায় ওরা সইল না কেউ, আমায় ভালোবাসলো না কেউ, আমায় ওরা রইল না কেউ, আমার কাছে রইল না কেউ। তখন তাকে জিজ্ঞেস করাই আলুবাবু গল্পকথককে বললেন তার ঘড়িটি চুরি হয়ে গেছে। প্রকৃতপক্ষে তিনি হয়তো ঘড়িটিকে ভালোবাসতে পারেননি, ঠিক সময় খাবার দিতে পারেননি, তাই ঘড়িটিকেও তিনি রাখতে পারেননি। শেষ পর্যন্ত ওই হ্যাট বাজিয়ে তিনি গান করতেন। বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা সত্ত্বেও বিভিন্ন কারণে তার কাজ চলে গেছে এবং কিছুদিন পরে জানা গেল এই আলুবাবু একদিন পাগলা গারদে চলে গেছেন। প্রকৃতপক্ষে সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি এই আলুবাবু, তাই তার এই পরিণতি। আমরা জানি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ যোগ্যতামের উদ্বর্তন। এই পৃথিবীতে তারাই বেঁচে থাকে যারা যোগ্য ব্যক্তি। যোগ্য বলতে শিক্ষার দিক দিয়ে নয় বা টাকা পয়সার দিক দিয়ে নয়, শুধুমাত্র সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন। আর সংগ্রাম যারা করতে পারে না তাদেরকে তলিয়ে যেতে হয় অতল তলায়। এই আলুবাবুকেও তাই চলে যেতে হয়েছিল পাগলা গারদে, কারণ সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি তিনি। এই আলুবাবু গল্পটি আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমার জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। কী ধরনের ভিডিও পেতে চাও জানিও। ধন্যবাদ রইল। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।